দর্শক আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল আহসান আছি আপনাদের সাথে। আপনারা জানেন যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে অর্থনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতি খুব ভালো থাকার সুযোগ নাই। তবে নিশ্চয়ই আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ হিসেবে। যদি সব কিছু ঠিক থাকে মাস দুয়েক পর হয়তো নতুন সরকার ক্ষমতা নেবে। এই সরকার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে কিভাবে বা কোন কৌশলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং সেখানেও রাজনৈতিক পরিস্থিতি আসলে কীরকম হবে সে বিষয়গুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান আমাদের আজকের অতিথি। স্যার স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। একটা কমন প্রশ্ন দিয়েই শুরু করতে চাই, যদি আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক বিচারে বাংলাদেশের বর্তমান অবস্থাটা জানতে চাই, কেমন আছে বাংলাদেশ? ব্যাপক অনিশ্চয়তার মধ্যে আছে। সাধারণ মানুষের প্রত্যাশা যে এই অনিশ্চয়তা আমরা কাটাতে পারবো। অনিশ্চয়তা রাজনীতি নিয়ে আছে, অর্থনীতি নিয়ে আছে এবং দৃশ্যমান যারা অ্যাক্টর আছেন সরকারের ভেতর, সরকারের বাইরে, রাজনৈতিক দল, সবার ভূমিকাগুলো নিয়ে এবং সবাই যে একটা যৌথভাবে সঠিক উত্তরণের জন্য যৌথভাবে কাজ করছে সেই বিষয়েও অনিশ্চয়তা আছে। কিন্তু মানুষের প্রত্যাশা আছে যে এই একটি নির্বাচনের একটা প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সময়কালটার একটা সমাপ্তি হবে এবং আমরা নতুন একটা অধ্যায়ে ঢুকবো, যেটাকে বলা যায় যে এক ধরনের রাজনৈতিক সরকার। সো বর্তমান অবস্থায় আমি সেটাই বলবো যে অনিশ্চয়তা আছে, প্রত্যাশা আছে এবং মানুষ অপেক্ষায় আছে যে সঠিক পথে যেন দেশ আগাতে পারে। আর একটা সহজ প্রশ্নই বলবো যে এই সরকার তো 16-17 মাস পার করে ফেলেছে, নিশ্চয়ই সরকারের ভালো মন্দ মূল্যায়নের একটা পর্যায়ে বা একটা অবস্থা তৈরি হয়েছে। এই সরকার আসলে কতটুকু সফল বা কতটুকু ব্যর্থ সেই বিচারে? প্রত্যাশার কথা যদি চিন্তা করি, যখন শুরু হয় প্রত্যাশা ছিল ব্যাপক। প্রত্যাশা কিন্তু অনেক ধরনের ছিল। একটি ছিল যে আমাদের অনেকটা গণতান্ত্রিক যে একটা অবস্থান সেটা একেবারেই ধূলিসাৎ হয়েছিল, সেটা থেকে উত্তরণ প্রয়োজন। একই সাথে শাসন ব্যবস্থার মধ্যে সাধারণ মানুষকে মূল্যায়ন করে এক ধরনের মানবিক শাসন, সেটাও একটা প্রত্যাশার মধ্যে ছিল। অর্থনীতির অনেকগুলো সূচক ছিল, দুই ধরনের সূচক। একটি হচ্ছে যে সামষ্টিক অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় ছিল, তো আরেকটা হচ্ছে সাধারণ মানুষের প্রাত্যহিক অর্থনীতি, সেটাও একটা কষ্টের মধ্যে ছিল, সেটারও একটা উত্তরণ ঘটবে এই ধরনের একটা প্রত্যাশা ছিল। আবার সুশাসনের অনেকগুলো যে চিহ্নিত ঘাটতি ছিল, দুর্নীতি বলি, যেমন অবিচারের একটা সংস্কৃতি দাঁড়িয়েছিল, আমাদের আমলাতান্ত্রিক একটা বোঝার ঘাড়ে চলছিল, স্থানীয় সরকার একেবারে অনুপস্থিত ছিল। সব মিলিয়ে এইসব জায়গায়ও প্রত্যাশা ছিল যে মোটা দাগে ইতিবাচক পরিবর্তনগুলো হবে, প্রত্যেকটাই কম বেশি যেটা হোক। তো এখানে এখন আপনি সঠিক বলেছেন যে 16-17 মাস হয়ে গেছে, এখন মূল্যায়ন করা সম্ভব। আমি যদি মূল্যায়ন করি এইভাবে যে কয়েকটি জায়গায় আপনার এক অর্থে বলা যায় যে আমরা সামাল দেওয়া গেছে। যেমন সামষ্টিক অর্থনীতি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় ছিল, সেটাকে এক ধরনের সামাল দেওয়া গেছে। শুধু সামাল দেওয়ার কাজ ছিল না, এটাকে একটা নতুন মাত্রা দেওয়ারও একটা বিষয় ছিল। অর্থনৈতিক যে অনিশ্চয়তার জায়গাগুলো কিন্তু সেই হিসাবে বড় ধরনের অত বেশি দূর হয় নাই, যার ফলে আমরা দেখছি যে সামষ্টিক অর্থনীতির এই ইতিবাচক সূচক কিছু থাকলেও বিনিয়োগ খরা একেবারেই কাটেনি। আপনার যেটা বলি কর্মসংস্থানের যে ব্যাপক খরা, সেটাও কাটেনি। আবার আমরা দেখেছি যে দারিদ্র্য ইত্যাদি এগুলো কিন্তু উল্টো পথে হাঁটছে, এগুলো একটা বাস্তবতা আছে। এখানে বড় ধরনের মোড় ঘোরানো তেমন কিছু দেখা যায়নি। একটা বড় ধরনের প্রত্যাশা ছিল যে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় এই গণতান্ত্রিক, এই যে মানবিক শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ দ্বারা পরিচালিত সরকারি যন্ত্রগুলো পরিচালিত হবে, দুর্নীতির বিষয়গুলো
জোরালোভাবে ট্যাকেল দেওয়া যাবে, এইসব জায়গায় কিন্তু খুব একটা উল্লেখযোগ্য তেমন ইতিবাচক পরিবর্তন আসেনি। যখন একটা সরকার বলি, তার অন্যতম একটা আমাদের চাহিদা থাকে মানুষের তরফ থেকে যে কার্যকর শাসন। সরকার দৃশ্যমান আছে, সরকার কাজ করছে। এখানে আমি বহুবার অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, আগেও বলেছি, এক ধরনের অনুপস্থিত সরকার সিনড্রোম একটা ছিল। মানে হচ্ছে যে সরকার আছে, উপদেষ্টারা কথা বলছেন, অনেক কিছু করছেন, কিন্তু কাজের সময় নেই, অথবা যেখানে প্রয়োজন সেইভাবে জোরালোভাবে নেই, অথবা যেখানে দিক নির্দেশনা খুব জোরালোভাবে দেওয়া দরকার সেগুলোর মধ্যে নেই। এবং এক ধরনের এটা নেই এই কারণে হয়েছে যে 16 মাসে এটা পরিষ্কার যে এই সরকার একটা টিম ছিল না। সরকারি উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা আছেন, এবং অনেক সাধারণ মানুষরা বাইরে থেকে আমরাও একটা দেখেছি যে সমন্বয়হীনতা ছিল তো বটেই, বাট নানা ধরনের গ্রুপিংও ছিল। রাইট স্যার, 2-3টা সূচক যদি আমরা একটু সামনে আনি। দারিদ্র্যের হার নিয়ে আপনারাই গবেষণা করেছেন এবং যেই হারে এটা পৌঁছেছে সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষিতে ভয়ঙ্কর। নতুন কর্মসংস্থান তো হয়নি, বরং প্রায় 90 লাখের মতো বেকার এই মুহূর্তে আছে, বা নতুন করে তৈরি হয়েছে দারিদ্র্য, সেটারও একটা আলোচনা আছে। এইটা তো সরকার জানে, সরকারের কারণে তো নিশ্চয়ই গেছে। এটার উন্নয়নের ক্ষেত্রে আপনি কোনো দিক নির্দেশনা বা সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ দেখেছেন না, এখানে নেওয়া যায়নি কেন? যদি না নেওয়া যায়নি কারণেও আমার মনে হয় দুটো কারণ, মোটা দাগে আরও অনেকগুলো কারণ থাকতে পারে। একটি হচ্ছে যে সরকার অর্থনৈতিক বিষয়টাকে একটি লক্ষ্যমাত্রা ঘুরে ফিরে ওই জায়গাতেই শুধু নজর বেশি করে দিয়েছে। সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা। এটাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এখন রিজার্ভ বাড়লো মানে ভঙ্গুরে, কিন্তু রিজার্ভ তো একটু মূল বিষয় নয়, অর্থনীতির গতিময়তা হচ্ছে মূল বিষয়। সো সরকারের যে একমাত্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপরে যে জোরালো, এবং ওই আমাদের যে বহুল প্রচলিত আছে যে এটা ঠিক হলে পরেরগুলো ঠিক হবে, কিন্তু সেগুলো আসলে ঠিক ওইভাবে হয়নি। এটা একটা বিষয় ছিল যে সরকার কর্মসংস্থান বলি, দারিদ্র্য বিমোচন বলি, বা নতুন প্রবৃদ্ধির বিষয়গুলোকে জোরালো করা, এগুলোতে সেইভাবে তেমন কোনো কার্যকর দিতে পারেনি। এবং 16 মাস মধ্যে অনেক কিছু করা যায় না, এই ধরনের বক্তব্য আসলে 16 মাস পরে আর এই অজুহাত এখন আর খাটে না, কারণ 16 মাসে বহু কিছু করা যায় অ্যাকচুয়ালি। আরেকটি বিষয় হচ্ছে যে অর্থনীতির এই যে আপনি যে দারিদ্র্য বললেন, কর্মসংস্থান, অর্থনীতির এই চাকাটা যদি আরও জোরালোভাবে ঘোরাতে হয়, তাহলে কিন্তু আপনার শুধুমাত্র অর্থনৈতিক সূচক দিয়ে এগুলো ঠিক করা যাবে না। যেমন বিনিয়োগকারীদের আস্থা, এটা কিসের মাধ্যমে তৈরি হবে? এটা হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা, নীতি নির্ধারকরা একটা টিম হিসেবে কাজ করছে কিনা, নাকি এক জায়গায় কিছু পদক্ষেপ নেওয়া হলো অন্য জায়গায় নেওয়া হচ্ছে না। এবং ঘুরে ফিরে এর মধ্যে অন্যতম একটা দুর্বলতা ছিল সরকারের, যে তারা অ্যাকচুয়ালি অর্থনীতির চাকা যারা ঘুরান, ব্যবসায়ী মহল বলি, বিনিয়োগকারীরা বলি, উদ্যোক্তা বলি, তাদের সাথে কথাবার্তা বলাটাকে সরকার গুরুত্ব দেয়নি। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। তারা নিজেদের অফিস, নিজেদের যে দপ্তর, তার মধ্যেই সীমাবদ্ধ থেকেছেন, যার ফলে তারা অর্থনীতির কথাগুলো যেটা শোনাটা দরকার ছিল, এক অর্থে এটা অত্যন্ত এলিটিস্ট একটা অ্যাপ্রোচ। স্যার, আমার আরও একটা প্রশ্ন আছে, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরতে চাই। দর্শক, আপনারা 71 টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড দেখছেন। বিরতি নিচ্ছে একটা, সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পরে আপনারা 71 টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড দেখছেন। আলোচনা করছি সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং আসছে সরকারের যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো হতে পারে সেই বিষয়গুলো নিয়ে। ডক্টর হোসেন জিল্লুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, আমাদের আজকের অতিথি। স্যার, আমরা এই সরকার যখন ক্ষমতা নিল বা তারও আগে থেকে যে আকাঙ্ক্ষার কথাটা দেখছিলাম, রাষ্ট্র সংস্কার, এর মধ্যে অর্থনৈতিক সংস্কারও একটা বড় জায়গা জুড়ে ছিল। এই সরকার হাতও দিয়েছিল, কিন্তু আমরা শেষ বিচারে খুব একটা
ফলাফল কিন্তু আমরা 16-17 মাসে দেখতে পাই। এটাকে কিভাবে মূল্যায়ন করেন আপনি? এখন সংস্কার বিষয়টা তো একটা সমন্বিত বিষয় এবং একটা সার্বিক উদ্দেশ্য পূরণের একটা বিষয়। এখানে খণ্ডিত উদ্যোগও থাকতে পারে, যেমন সরকার কয়েকটা জায়গায় আবার বেশ জোরালোভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যেমন আইসিটি এরিয়াতে অনেক ধরনের সংস্কার করেছেন, প্রকিউরমেন্ট রিলেটেড বেশ কিছু সংস্কারের চেষ্টা করেছেন, এগুলো হয়েছে। কিন্তু আমরা যেমন শিক্ষা খাতে তেমন কোনো দেখিনি, উদ্যোগ দেখিনি। প্রশাসন খাতে অ্যাকচুয়ালি তেমন কিছু দেখিনি। কিছু হয়েছে, বাট আমরা আরেকটা খুবই সুপরিচিত কয়েকটা প্রবণতাগুলো দেখেছি, যে সংস্কার নিয়ে অনেক ঢাকঢোল পিটানো হচ্ছে, প্রথমে খুব বড় বড় কথা ইত্যাদি, উদ্যোগ ইত্যাদি ইত্যাদি, কিন্তু শেষ বিচারে দেখা গেল যে এটার মধ্যে কিছুটা অন্তঃসার শূন্য। আমাদের শিক্ষার বিস্তার ঘটছে, কিন্তু মানব সম্পদ তৈরি হচ্ছে না। এই যে একটা মানে অদ্ভুত সমীকরণের একটা বিষয় আছে, এই জায়গায় সংস্কারটা দরকার ছিল। আমাদের আমলাতন্ত্রের এই যে ঔপনিবেশিক আমলাতন্ত্র, তার মূল ইয়েগুলো কি? আপনার যে দীর্ঘসূত্রিতা, মানবিক শাসনের বিপরীতে কাজ করা, মানুষকে হয়রানি করা ইত্যাদি ইত্যাদি, সেই জায়গায় সংস্কারের তেমন কোনো জোরালো পদক্ষেপ তো দেখিনি। ইনফ্যাক্ট প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দুর্বলতা যে এই সরকার জুলাইয়ের প্রত্যাশা যেখানে ছিল নতুন মানবিক শাসনের সূত্রপাত, সেখানে সরকার প্রথমে এসে আমলাতন্ত্রকে চালকের আসনে বসায় দিল, এবং তার ফলশ্রুতিতে যা হলো, এই যা হচ্ছে সেটাই। আপনার খুবই ধীরগতিতে পরিবর্তনের কথা ইত্যাদি, এবং আপনি দেখবেন ঘুরে ফিরে সেই একই প্রবণতাগুলো, তোষামোদের ব্যাপারটাও যেমন আছে, একটু বাহ্যিক প্রচারণার বিষয়গুলো যেমন আছে, একই ধরনের। তার মানে 16 মাসের ব্যবধানে মানুষ একটু আগের চেয়ে ভালো আছে, এটা কি বলা যাবে? না, এখন ব্যাপার হচ্ছে যে আগের চেয়ে ভালো আমরা একমাত্রিক সূচকে এখানে আই থিঙ্ক অবশ্যই একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, আমরা সামাল দেওয়ার একটা চেষ্টা হয়েছে, কিন্তু আপনি যদি অনিশ্চয়তার, এখনও তো আগে ছিল গুম খুন, যেটাকে বলে গায়েবী মামলার একটা বিষয় ছিল, যে আমরা 15 বছরের যেই স্বৈরতান্ত্রিক এক ধরনের শাসন ব্যবস্থার কথা বলছিলাম, কিন্তু ওই অনুষঙ্গগুলোর অনেকগুলো, যেমন গায়েবী মামলা, এটা তো এখন সংস্কৃতিটা প্রবলভাবে আছে। শুরু থেকেই বলছিলাম যে যদি সব ঠিক থাকে, মাস দুয়েকের মধ্যে হয়তো নতুন একটা সরকার আমরা পাবো, সেটা রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকারই হবে হয়তো। এই নির্বাচিত সরকারের অর্থনৈতিক কৌশলটা আসলে কি হওয়া দরকার? আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, যদি গেল 15 বছর বিচার বিশ্লেষণ করি, একটা সংখ্যাতাত্ত্বিক বিচারে আমরা অনেক উন্নতি করেছি, কিন্তু জীবন মান উন্নয়ন যদি আমরা কাছে থেকে দেখি, সেটা নিয়ে হয়তো প্রশ্ন আছে। কৌশলটা আসলে কি হওয়া দরকার তাহলে? না, কৌশলটা অবশ্যই রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছেন তারা নিজেদের অনেক পরিকল্পনার কথা বলছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখানে আসলে বাংলাদেশ যে পর্যায়ে আছে, এখানে শুধু মানে একটা যেটা বলা যায় যে কিছু পপুলার ঘোষণা কাজে দিবে না। অ্যাকচুয়ালি আমাদের কর্মসংস্থান যদি তৈরি করতে হয়, কর্মসংস্থান তৈরি করবে যারা উদ্যোক্তা, যারা অর্থনীতি নিয়ে কাজ করেন, তারাই কর্মসংস্থান তৈরি করবে। তার মানে তাদের জগৎটাকে আরও গতিময়ের মতো আনতে হবে। আমাদেরকে ইনোভেশনের দিকে খুব জোরালো নজর দিতে হবে। সবচেয়ে বড় আমি যেটা বলবো, আমরা, এবং এটা আমি আমাদের সিভিল সোসাইটির একটা, তারা যে বিশ্লেষণ করেন বা রাষ্ট্রীয় বা আমাদের শাসনের যে দুর্বলতাগুলো চিহ্নিত করেন, ওইখানে একটা দুর্বলতা, আমরা বিশ্লেষণেরই একটা দুর্বলতা দেখতে পাই। আমরা একমাত্রিকভাবে দুর্নীতিটাকেই অন্যতম একটা সুশাসনের পরিপন্থী একটা বিষয় হিসেবে তুলে এনেছি। দুর্নীতি অত্যন্ত একটা ক্ষতিকারক জিনিস, এবং দুর্নীতির অলমোস্ট শিল্প পর্যায়ে নিয়ে গেছিলেন পতিত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। কিন্তু যেই কাজটি আমি মনে করি যে আজকে আগামী যে সরকার আসবে, তাদেরকে প্রথম দিন থেকেই চিহ্নিত করতে হবে, দুইটি বড় রাষ্ট্রীয় ব্যাধি আছে, যেগুলোকে জোরালোভাবে যদি নিয়ন্ত্রণে না আনা যায়,
তাহলে শুধুমাত্র কাগজে সুন্দর পরিকল্পনা করে ফলাফল আসবে না। একটি হচ্ছে দুর্নীতি অবশ্যই, দ্বিতীয়টা আমি যেটা বলবো, যেটাকে বলি আমি হয়রানি। হয়রানি হচ্ছে আমাদের মানুষের, কিন্তু হয়রানি শব্দটা আপনি বলা মাত্রই প্রত্যেকের জীবন থেকে বলতে পারবে কোথায় কোথায় হয়রানি হচ্ছে। দীর্ঘসূত্রিতা, কোথায় আমার সমাধান খুঁজবো সেটা না পাওয়া, সিদ্ধান্ত না পাওয়া। এখন আমি খুব একজন অফিসার, উনি সৎ অফিসার কিন্তু কোনো সিদ্ধান্ত দেন না, এটা হচ্ছে একটা সিনড্রোম। আবার অসৎ অফিসার আবার সিদ্ধান্ত দেন না। এই যে দুর্নীতি এবং হয়রানি, এই দুটি রাষ্ট্রীয় ব্যাধিকে আমাদের বড় ধরনের বলা যে নজরে আনা হচ্ছে, এটার একটা উদ্যোগ দরকার। এটা ছাড়া আমি যেটা মনে করব, খাতওয়ারি অনেক কিছু বিশ্লেষণ করা যাবে, অর্থনৈতিক কৌশল কেমন হওয়া উচিত। আমি মূলত বলবো যে দুইটি জায়গায় বড় ধরনের নজর দেওয়া, অথবা তিনটি জায়গায় আমি মনে করব বড় ধরনের নজর দিতে হবে। একটি হচ্ছে গত 30-40 বছর বাংলাদেশ অর্থনীতি ভর করে এগিয়েছে দুইটি প্রবৃদ্ধির চালকের উপর। একটি হচ্ছে তৈরি পোশাক খাত, একটি হচ্ছে রেমিটেন্স, সস্তা শ্রম। দুইটিরই ভিত্তি হচ্ছে সস্তা শ্রম। একটা হচ্ছে যে আমাদের তো সস্তা শ্রমের অর্থনীতি থেকে প্রোডাক্টিভ শ্রমের অর্থনীতি যেতে হবে, কিন্তু একই সাথে আমাদের, আমি যেটা বলবো, নতুন প্রবৃদ্ধির চালকগুলোকে আবিষ্কার করা এবং এগুলোকে উৎসাহিত করা, এগুলো কিন্তু কিছুটা তৈরি হয়ে আছে। কৃষি কিন্তু আগামীর অন্যতম একটা প্রবৃদ্ধির চালক। আমাদের আইটি খাত অন্যতম একটা হতে পারে প্রবৃদ্ধির চালক। আমাদের ফার্মাসিউটিক্যালস, আমাদের এই ধরনের আরও আছে, তৈরি পোশাক খাতেরও আরও শাখা প্রশাখা অনেক আছে অ্যাকচুয়ালি। শেষ প্রশ্ন, যে ব্যাংক খাতের দুরবস্থার কথা, স্পেশালি এই প্রশ্নটা এই কারণে যে গেল 15 বছরে অর্থনৈতিক আলোচনা যতটা না হয়েছে তার বেশিরভাগই ব্যাংক খাতে কেন্দ্রীভূত ছিল। একটা গোষ্ঠী বা দুইটা গোষ্ঠী বা কয়েকটা গোষ্ঠীকে ওই সময়ে বিশেষ সুবিধার মাধ্যমে এই খাতটাকে পঙ্গু করে ফেলা হয়েছে। পরবর্তী রাজনৈতিক সরকারও যে এই পথে হাঁটবেন এর নিশ্চয়তা কতখানি? পরবর্তী কেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আপনার যদি দেখেন যে এখানেও কিন্তু ওই যে হয়তো ওই পূর্ববর্তী রাজনৈতিক সরকার ধরনের প্রবণতাগুলো কম, কিন্তু ওই এলিটিস্ট আমলাতান্ত্রিক নিজেদের পরিচিত লোকজনের মধ্য থেকেই দেওয়া, এই যে বিভিন্ন জায়গায় লোকজনকে বসানো। আগের সরকার যে পতিত সরকার, তাদের এক ধরনের ছিল, কিন্তু তখনও আমলাতান্ত্রিক বিষয়টা কমন ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার ভিন্ন চেহারায় আসছে, কিন্তু আমলাতান্ত্রিক শাসন আরও জোরদার হয়েছে। পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তারও এই একই মডেলের মধ্যে যদি পড়ে যান, যে রাজনৈতিক সরকার কিন্তু আমলাতান্ত্রিক শাসনের কন্টিনিউটি, তাহলে একটা বড় ধরনের সমস্যা হবে। মানুষকে এক ধরনের কনফিডেন্স দিতে হবে যে আপনারা চেষ্টা করেন, আমরা আপনাদের পাশে আছি। এই যে পাশে আছি, এই মেসেজটাই আগামী সরকার কার্যকরভাবে, বিশ্বাসযোগ্যভাবে যদি প্রতিষ্ঠা করতে পারে, তাহলে বড় ধরনের টাস্ক ফোর্স, বড় ধরনের নতুন কৌশলপত্র দরকার নেই। যদি পাশে থাকতে পারে, তাহলে বাংলাদেশের পরিবর্তন যেভাবে হয়েছে, সাধারণ মানুষরাই কিন্তু বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন করেছে। তারা শুধু চায় সরকার, রাষ্ট্র পাশে থাকুক, এই প্রত্যাশাটাই কিন্তু চাওয়াটা। এবং আমি আশা করব এই প্রত্যাশাটা অনুধাবন করবেন যারা নতুন করে আসবেন। স্যার, অনেক ধন্যবাদ। আমরাও সেই প্রত্যাশা করি। আজকের আলোচনা এখানে শেষ করতেছি। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মতো ৭১ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।